আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাস ভিত্তিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলাপ আলোচনা করব। তোমরা একটু এই অধ্যায়টা একটু মনোযোগ সহকারে পড়বে এবং কি অনুসরণ করবে। চলো আমরা বই অনুসরণ করি। তোমরা 142 পৃষ্ঠার সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার পাঠ্য বইয়ের দিকে একটু ফলো করো, অনুসরণ করো। দেখো যে এখানে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনটা একটা গুরুত্বপূর্ণ রসায়নের পাঠের মূল বিষয়বস্তু। যে আমরা জানি যে পদার্থের প্রকৃতি, ধর্ম এবং তাদের পরিবর্তন রসায়ন পাঠের মূল বিষয়। আমাদের চারপাশে বিভিন্ন পদার্থের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যেটা আমরা বাস্তবতায় এবং কর্মতে তা প্রয়োগ করে থাকি। বিভিন্ন অবস্থার পরিবর্তন হওয়াকেই ভৌত পরিবর্তন এবং সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক পরিবর্তন বলে। এই পরিবর্তনগুলো ঘটে নানান ধরনের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার কারণে। এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, রাসায়নিক বিক্রিয়ার হার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, এখানে তোমরা 143 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ। তোমরা এটা একটু ভালো করে অনুসরণ করবে। 114 পৃষ্ঠায় দেখো যে পদার্থের পরিবর্তন, চেঞ্জ অফ ম্যাটার। আমরা সবসময় আমাদের চারপাশে নানান পদার্থ তাপ, চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে পরিবর্তন হতে দেখি। পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়, কখনো হয় ভৌত পরিবর্তন, কখনো বা রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তনটা কি? এখানে দেখো আমরা একটা ব্রেকেট দিয়েছি যে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। তাহলে আমরা দেখো যে এখানে দেখো আমাদের যে খাতাতে আমি লিখেছি যে পানির আণবিক সংকেত যেটা H2O, সেখানে আমরা দেখতেছি যে পানির তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয় হয়েছে। কঠিন হচ্ছে বরফ, তরল হচ্ছে পানি এবং বায়বীয় হচ্ছে গ্যাসীয় পানি। এখানে হাইড্রোজেনের দুটো পরমাণু এবং অক্সিজেনের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু বাহ্যিক পরিবর্তন হচ্ছে। তাহলে পদার্থের তিনটা অবস্থার শুধু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা জানি যে তরল পানি, কঠিন বরফ এবং গ্যাসীয় জলীয় বাষ্প তিনটিরই প্রত্যেকটি অণু দুটি করে হাইড্রোজেন এবং একটি করে অক্সিজেন পরমাণু থাকে। কাজে তিনটি পদার্থ একই, শুধু এদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে এই ধরনের পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলি। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তন হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থের পরিণত হয়। এই ধরনের পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ যেই পরিবর্তনের ফলে, এখানে দেখো যে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে। যেই পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় রাসায়নিক, তাকেই রাসায়নিক পরিবর্তন বলে। এখানে দেখো যে আমরা এখানে যেই সংকেতটা লিখেছি, এখানে জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেন থাকলে এটা আমরা কি সাধারণত মিথেন গ্যাস, এই সংকেতটাকে মিথেন গ্যাস প্রকাশ করে। আর তার সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়া অক্সিজেন। আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না, অন্যজনকে জ্বালাতে সাহায্য করে। তাহলে জৈব যৌগ মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং কি তোমার পানি উৎপন্ন করে লিকুইড। তাহলে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদকে যে বিক্রিয়াটা সম্পূর্ণ নতুন পদার্থের পরিণত হলো, এটাই কি রাসায়নিক পরিবর্তন বলে। এছাড়া আমরা ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে AQ মানে কি জলীয় দ্রবণ, S দিয়ে কি সলিড মানে কঠিন। তাহলে কঠিন পদার্থ অ্যাসিড জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস কি পানি উৎপন্ন করলো। তাহলে এখানে এই যে তোমরা দেখতে পারছো G দিয়ে গ্যাস বোঝাচ্ছে, L দিয়ে কি তোমার তরল পদার্থ বোঝাচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হলো? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং কি পানি উৎপন্ন হলো। তাহলে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ এখানে দেখতে পাচ্ছ যে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো একমুখী বিক্রিয়া আর একটা কি উভয়মুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়াটা কি? এটাও আমাদের বোর্ড পরীক্ষা অনেকবার আসছে যে একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদের পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। যেমন মনে করো যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেট কঠিন পদার্থ, সেখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এখানে খোলা পাত্রে যদি আমরা রাখি, খোলা পাত্র, তাহলে এখানে উদ্বায়ী পদার্থ, তাহলে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে দেখো যে ক্যালসিয়াম কার্বনেট এটা হলো একটা চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি গ্যাস। তাহলে যখন আমরা চুনাপাথরকে বিক্রিয়ক থেকে উৎপাদকে পরিণত করব তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে যখন কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাসীয় পদার্থ, সেটা যদি আমরা খোলা পাত্রে রাখি তাহলে সেটাকে গ্যাসীয় অবস্থায় আর পুনরায় ফিরে পাওয়া যাবে না, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে না। এই জন্য এটাকে আমরা একমুখী বিক্রিয়া বলে থাকি। যদি এই বিক্রিয়াটা কি আমরা ক্যালসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বদ্ধ পাত্রে সংগঠিত করি তাহলে এটাকে বলা হবে উভয়মুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদক এবং উৎপাদক থেকে আবার পুনরায় বিক্রিয়কে পাওয়া গেলে সেটাকে বলা হবে উভয়মুখী বিক্রিয়া। তাহলে এখানে দেখো যে ইথানলের সাথে ইথাইনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভাবক হিসেবে ইথানেট এস্টার প্লাস কি পানি উৎপন্ন হলো। আরেকটা আমরা বিক্রিয়া দেখছি হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে যুক্ত করলে হাইড্রোজেন আয়োডাইড। উপরে শর্ত সব বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া, তবে কিছু বিক্রিয়ার বেলা সম্মুখী বিক্রিয়ার তুলনায় বিপরীত বিক্রিয়ার পরিমাণ এত কম থাকে যে বিক্রিয়াকে একমুখী বলা হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ইতিপূর্বেই তোমরা জেনেছো যে তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাপের শোষণ, তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে আমাদের বিগত বোর্ড পরীক্ষাতে আমরা এই অধ্যায় থেকে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া এই জ্ঞানমূলক প্রশ্ন আকারে আসে। তোমরা ছোট্ট একটি লাইন এখান থেকে তোমরা একটি মার্ক পেতে পারো যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে কি তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, হাইড্রোজেনের সাথে হেবার প্রণালীর 1 মোল নাইট্রোজেন। তাহলে পদার্থের পরিমাপকে মোল বলা হয়। তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল, যেমন এখানে হাইড্রোজেন অণুর 3 অণু হাইড্রোজেন, যেটাকে 3 মোল হাইড্রোজেন হতে 2 মোল অ্যামোনিয়া উৎপন্নর সময় 92 কিলোজুল তাপ উৎপন্ন করলো। তাহলে এখানে তাপ উৎপাদী যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। এখানে আয়রন চুন প্রভাবক হিসেবে কাজ করেছে। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদকের তাপমাত্রাকে কমানো। এখানে দেখো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বায়ুচাপ এবং 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটাকে সংঘটিত হয়। তাহলে তাপহারী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায়
তাপ শক্তি শোষণ ঘটে, সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলা হয়। এখানে দেখো নাইট্রোজেন অক্সিজেনের 180 কিলো জুল তাপ শোষণ করে এবং নতুন উৎপন্ন হয় গিয়ে নাইট্রোজেন অক্সাইড, যেটাকে তাপ শোষণ বা তাপহারী বিক্রিয়া বলা হয়। এখন ইলেকট্রন স্থানান্তর একটা গুরুত্বপূর্ণ অংশ। এইখান থেকে প্রতি বছর 7 নম্বরের প্রশ্ন আসে, জারণ বিজারণ কী, জারণ বিজারণ কীভাবে সংগঠিত হয়, সেখানে আমরা আজকে এই আলোচ্য বিষয়ে শিখব। যে এখানে দেখো যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, একটা রেডক্স বিক্রিয়া আর একটাকে নন রেডক্স বিক্রিয়া। এখন রেডক্স বিক্রিয়া কি? রিডাকশন শব্দের হচ্ছে বিজারণ শব্দের প্রথম হচ্ছে রেড এবং অক্সিডেশন জারণ শব্দের প্রথমাংশ OX এর সমন্বয়ে গঠিত রেডক্স। এর নাম থেকে বোঝা যায় রেডক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ। এখন জারণ বিজারণ ইতিমধ্যে তোমরা কিছুটা হলেও জেনেছ যে জারণ বিজারণ কি। জারণ হচ্ছে একটি মৌলিক পদার্থ তার অষ্টক পূর্ণের জন্য ইলেকট্রন ত্যাগ করে। ধাতু সাধারণত ধাতু মৌলগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কি জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করে, যেগুলো সাধারণত অধাতু পদার্থ যেমন ক্লোরিন, আয়োডিন, এগুলো কি তোমার ইলেকট্রনকে গ্রহণ করে। তাহলে ইলেকট্রন জারণ এবং বিজারণ হচ্ছে যে বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য মৌলিক পদার্থগুলো, ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করবে সেগুলো জারণ, আর যে মৌল ইলেকট্রন গ্রহণ করবে অষ্টক পূরণের জন্য সেটা হচ্ছে বিজারণ। তাহলে এখানে দেখো যে একটি বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, অপর বিক্রিয়াটি সেই ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া 2টি অর্ধাংশ বিভক্ত। এক অর্ধাংশে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে যাকে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলা হয়। এখানে দেখো যে জারণ অর্ধবিক্রিয়ার সংজ্ঞাটা দিয়েছে যে এক অর্ধাংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে যাকে জারণ অর্ধবিক্রিয়া বলে, অপর অর্ধাংশে অন্য একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে যাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয়। তাহলে তোমরা এখানে দেখো যে জারণ সোডিয়াম এবং ক্লোরিন। আমরা জানি যে সোডিয়াম একটা ধাতু মৌল। সোডিয়াম কি করে? শেষ শক্তি স্তরে তার ইলেকট্রন বিন্যাসে আমরা ইতিমধ্যে দেখেছি যে সোডিয়াম 11, তার যদি আমরা ভাঙে ইলেকট্রন বিন্যাস করি, যে দেখুন প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে কয়টি থাকে? 1টি। আর অপরপক্ষে ক্লোরিন 17, যার ইলেকট্রন বিন্যাসে 2, 8, 7। তাহলে শেষ শক্তি স্তরে সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কী হবে? অষ্টক পূর্ণ হবে। সে নিয়নের বৈশিষ্ট্য, নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যকে ধারণ করবে। অপরপক্ষে দেখতেছি যে ক্লোরিন কি করলো? ক্লোরিন একটি ইলেকট্রন, এই যে ত্যাগকৃত সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করে তারও অষ্টক, শেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ করবে এবং সে কি আর্গনের বৈশিষ্ট্যকে লাভ করবে। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে প্লাস, আর যে গ্রহণ করে সে কি মাইনাস। তাহলে যুক্ত হলে কি হবে? যৌগটা হবে কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আমরা যে চিত্রটা মানে বিক্রিয়াটা দেখছো যে সোডিয়াম অর্ধমৌল ক্লোরিন, যৌগটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, সোডিয়াম বিজারক, আর অপরপক্ষে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, তা ক্লোরিন হচ্ছে জারক পদার্থ। তাহলে বিজারক হচ্ছে জারণ আর জারক হচ্ছে কি বিজারণ। তাহলে যে গ্রহণ করবে সে হচ্ছে জারক, আর যে ত্যাগ করবে সে হচ্ছে কি বিজারক। তাহলে এখানে দেখো যে বিক্রিয়কের যে বিক্রিয়া কোনো পদার্থ ইলেকট্রন দান করে এবং ওই পদার্থ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে জারণ বিক্রিয়া কিভাবে চিনতে পারবা? যেমন আয়রন 2+, আয়রন 3+ একটা কি ইলেকট্রন। এখানে দেখো বিক্রিয়ক থেকে উৎপাদকের যদি জারণ মান, বিক্রিয়ক থেকে যদি উৎপাদকের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেটা হবে কি জারণ বিক্রিয়া। আর যদি বিক্রিয়ক থেকে উৎপাদকে জারণ চার্জের সংখ্যা হ্রাস পায় তাহলে সেটা হবে কি বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এখানে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে জারণ বিজারণ কাকে বলে। যে আমরা দেখতে পাচ্ছি যে
আয়রনের ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদকের চার্জের ধনাত্মক চার্জের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে জারণ, আর বিক্রিয়ক থেকে উৎপাদকের যদি ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় সেটা হবে কি বিজারণ। তাহলে সেটা হবে বিজারণ। তাহলে জারণের সংজ্ঞাটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা। জারণের সংজ্ঞাটা এখানে যে কোনো অণু বা যৌগিক মৌলকের মধ্যে অবস্থিত পরমাণুগুলোর কোনটি ইলেকট্রন ছেড়ে দেওয়া আবার কোনটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখা যায়। অণু যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পদার্থের ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে ধনাত্মক চিহ্নযুক্ত একটি সংখ্যা দিয়ে আর কোনো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই জারণ সংখ্যা বলা হয়। যেমন এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন আছে, তাদের প্রত্যেকটির জারণ সংখ্যা হচ্ছে কি 0। তাহলে এখানে দেখো যে আয়রন সালফেট অণুর আয়রনের জারণ মান +2, আয়রন ধাতুতে আয়রনের জারণ সংখ্যা কি 0। হাইড্রোক্লোরাইডের ক্লোরিনের জারণ সংখ্যা -1, ক্লোরিন 2 অণুতের জারণ সংখ্যা কি 0। তাহলে জারণ সংখ্যা নির্ণয় একটা গুরুত্বপূর্ণ এখানে 2 মার্কের প্রশ্নতে আসে, তোমরা একটু এই চার্টটা মুখস্থ করবা। হ্যাঁ, আর যে কোনো জিনিসই মানে শেখার আগে পাঠ্য বইটাকে একটু ফলো করার চেষ্টা করবা। আমাদের সহায়ক বইয়ের পরিবর্তে আমরা পাঠ্য বইকে মূল্যায়ন বেশি করব এবং সবাই এই আজকের যেই আলোচ্য বিষয়বস্তু যে রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় থেকে প্রতি বছর একটি করে সৃজনশীল আসে। তোমরা এই রসায়নের এই অধ্যায়টা মনোযোগ সহকারে পড়বা এবং কি বাসায় চর্চা করবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই পাঠ শেষ করলাম। ভালো থেকো।